আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়াবারকাতু। প্রিয় শিক্ষার্থীরা, এই লেকচারে আমরা শিখব কিভাবে পারমাণবিক সংখ্যা এবং ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে আমরা মৌলের যোজনী সহজেই নির্ণয় করতে পারি। তোমরা জানো, যোজনী একটি গুরুত্বপূর্ণ বিষয়, কেননা তুমি যদি মৌলের যোজনী সঠিকভাবে না জানো, তাহলে তুমি একটি যৌগের সংকেত সঠিকভাবে লিখতে পারবে না। আর যদি তুমি সংকেত সঠিকভাবে লিখতে না পারো, তাহলে যে কোনো রাসায়নিক বিক্রিয়া তুমি ভুল করবে। সুতরাং আজকের এই লেকচারটি ভালোভাবে শিখলে ইনশাআল্লাহ যোজনী সম্পর্কে তুমি সুস্পষ্ট ধারণা পাবে। প্রিয় শিক্ষার্থীরা, এসো শুরু করি আজকের লেকচার। মৌলের পারমাণবিক সংখ্যা থেকে যোজনী নির্ণয়ের জন্য আমি প্রথমে তিনটি খুঁটি বা পিলার আঁকছি। আর এই তিনটি খুঁটি হচ্ছে, প্রথম খুঁটিটির নাম্বার হচ্ছে 2 নং খুঁটি, দ্বিতীয় খুঁটিটির নাম্বার হচ্ছে 10 নং খুঁটি এবং তৃতীয় খুঁটিটির নাম্বার হচ্ছে 18 নং খুঁটি বা পিলার। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা বুঝতেই পারছো 2 নং খুঁটিটি আসলে হিলিয়াম, 10 নং খুঁটিটি হচ্ছে নিয়ন এবং 18 নং খুঁটিটি হচ্ছে আর্গন। কেননা হিলিয়ামের পারমাণবিক সংখ্যা 2, নিয়নের পারমাণবিক সংখ্যা 10 এবং আর্গনের পারমাণবিক সংখ্যা 18। আমরা জানি এরা নিষ্ক্রিয় গ্যাস, আর নিষ্ক্রিয় গ্যাস সাধারণত কোনো ইলেকট্রন ত্যাগও করে না, ইলেকট্রন গ্রহণও করে না। অন্যান্য মৌলগুলো ঠিক এদের মতোই হতে চায়, তাই তারা কেউ ইলেকট্রন ত্যাগ করে, কেউ গ্রহণ করে, অথবা কেউ শেয়ার করে। আমরা এবার লিখব হাইড্রোজেন। আমরা জানি হাইড্রোজেন মৌলের পারমাণবিক সংখ্যা 1। তোমাদের মনে রাখতে হবে, যে মৌলের পারমাণবিক সংখ্যা যে পিলারের কাছাকাছি, অর্থাৎ যে মৌলের পারমাণবিক সংখ্যা যে নিষ্ক্রিয় গ্যাসের কাছাকাছি, সেই মৌলটিকে ওই নিষ্ক্রিয় গ্যাসের সাথে তুলনা করতে হবে, তাহলেই তুমি এই মৌলটির যোজনী পাবে। যেমন আমি লিখেছি হাইড্রোজেন। আমরা জানি হাইড্রোজেন মৌলের পারমাণবিক সংখ্যা হচ্ছে 1। তার নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাস হিলিয়ামের পারমাণবিক সংখ্যা 2, আর তার পরবর্তী নিষ্ক্রিয় গ্যাস নিয়নের পারমাণবিক সংখ্যা হচ্ছে 10। সুতরাং হাইড্রোজেন নিয়নের কাছে নয়, বরং হিলিয়ামের কাছাকাছি। এ কারণে হাইড্রোজেনের যোজনী বের করার জন্য তোমাকে হিলিয়ামের সাথে তুলনা করতে হবে। যেহেতু হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা 1 এবং তার নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাস হিলিয়ামের পারমাণবিক সংখ্যা 2, তাহলে হাইড্রোজেনের যোজনী হবে 2 বিয়োগ 1 সমান 1, অর্থাৎ হিলিয়ামের পারমাণবিক সংখ্যা বিয়োগ হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা সমান যোজনী। তাহলে আমরা শিখলাম হাইড্রোজেনের যোজনী 1। এরপর দ্বিতীয় মৌলটির নাম হচ্ছে হিলিয়াম। যেহেতু হিলিয়ামের পারমাণবিক সংখ্যা 2, আবার হিলিয়ামের সাথেই যদি আমরা তুলনা করি, তাহলে 2 বিয়োগ 2 সমান 0, অর্থাৎ হিলিয়ামের যোজনী 0। আর আমরা এটা জানি সকল নিষ্ক্রিয় গ্যাসের যোজনী 0। তৃতীয় মৌলটি হলো লিথিয়াম। লিথিয়াম মৌলের পারমাণবিক সংখ্যা হচ্ছে 3। যেহেতু লিথিয়াম মৌলটি হিলিয়াম মৌলের পারমাণবিক সংখ্যার কাছাকাছি, তাই আমাদেরকে লিথিয়াম মৌলের পারমাণবিক সংখ্যা থেকে এর যোজনী নির্ণয় করার জন্য অবশ্যই হিলিয়ামের সাথে তুলনা করতে হবে। তাহলে লিথিয়ামের পারমাণবিক সংখ্যা 3 বিয়োগ হিলিয়ামের পারমাণবিক সংখ্যা 2 সমান 1। এক্ষেত্রে মনে রাখবে, যার পারমাণবিক সংখ্যা বড় সেটা থেকে ছোট পারমাণবিক সংখ্যাটি বিয়োগ করবে। যেমন প্রথমে আমরা হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যাকে পরে লিখেছিলাম এবং হিলিয়ামের পারমাণবিক সংখ্যাকে আগে লিখেছিলাম। এক্ষেত্রে লিখেছি 2 বিয়োগ 1 সমান 1।
কিন্তু এক্ষেত্রে লিথিয়ামেরটি আগে লিখেছি, তারপরে লিখেছি হিলিয়ামের। অর্থাৎ এক্ষেত্রে লিখেছি 3 বিয়োগ 2 সমান 1। ঠিক একইভাবে বেরিলিয়ামের পারমাণবিক সংখ্যা 4। এদিকে লক্ষ্য করো, নিয়নের পারমাণবিক সংখ্যা 10, অর্থাৎ এদের মধ্যকার পার্থক্য হলো 6, আবার এদের মধ্যকার পার্থক্য হলো 2। সুতরাং বেরিলিয়াম হচ্ছে হিলিয়ামের কাছাকাছি। তাই বেরিলিয়ামকে হিলিয়ামের সাথে তুলনা করে বেরিলিয়াম মৌলের যোজনী নির্ণয় করতে হবে। অর্থাৎ বেরিলিয়াম মৌলের যোজনী হবে 4 বিয়োগ 2 সমান 2। বোরন পারমাণবিক সংখ্যা 5, এটিও হিলিয়ামের কাছাকাছি। সুতরাং বোরনের যোজনী হবে 5 বিয়োগ 2 সমান 3। এবার কার্বন। তোমরা লক্ষ্য করো, কার্বনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 6। যেহেতু কার্বন মৌলের পারমাণবিক সংখ্যা 6 এবং তা 10 থেকে বিয়োগ দিলে হয় 4, অপরদিকে 2 থেকে বিয়োগ দিলেও হয় 4, সুতরাং যে কোনো একটির সাথেই তোমরা একে তুলনা করতে পারো। অর্থাৎ 6 বিয়োগ 2 সমান 4, অথবা 10 বিয়োগ 6 সমান 4। অর্থাৎ কার্বন পরমাণুর যোজনী হচ্ছে 4। তোমাদের মনে রাখতে হবে যে কার্বন পরমাণুর আরো একটি যোজনী আছে, তা হচ্ছে 2। সুতরাং কার্বন পরমাণুর দুটি যোজনী, একটি হচ্ছে 2, অপরটি হচ্ছে 4। প্রিয় শিক্ষার্থীরা, কার্বন পরমাণুর যোজনী কখন 2 তা আমরা ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে নির্ণয় করব। এবার নাইট্রোজেন। তোমরা লক্ষ্য করো, নাইট্রোজেন মৌলের পারমাণবিক সংখ্যা হচ্ছে 7, যা নিয়ন মৌলের কাছাকাছি। নাইট্রোজেনের যোজনী নির্ণয় করার জন্য আমাদেরকে এর পারমাণবিক সংখ্যার সাথে নিয়নের পারমাণবিক সংখ্যা তুলনা করতে হবে। অর্থাৎ নাইট্রোজেনের যোজনী হবে 10 বিয়োগ 7 সমান 3। অক্সিজেন মৌলের পারমাণবিক সংখ্যা হচ্ছে 8, যা নিয়নের কাছাকাছি। সুতরাং অক্সিজেন মৌলের যোজনী নির্ণয় করার জন্য আমাদেরকে নিয়নের সাথে তুলনা করতে হবে। অর্থাৎ 10 বিয়োগ 8 সমান 2। অক্সিজেন মৌলের যোজনী হলো 2। একইভাবে ফ্লোরিনের পারমাণবিক সংখ্যা 9, নিয়নের সাথে তুলনা করলে যোজনী হয় 1। নিয়নের পারমাণবিক সংখ্যা 10, নিয়নের সাথে নিয়নকে বিয়োগ দিলে হয় 0। অর্থাৎ যে কোনো নিষ্ক্রিয় গ্যাসের যোজনী 0 হয়। এবার সোডিয়াম, যার পারমাণবিক সংখ্যা হলো 11। যেহেতু সোডিয়ামের পারমাণবিক সংখ্যা 11 এবং তা নিয়নের কাছাকাছি, এই সোডিয়ামের পারমাণবিক সংখ্যা থেকে যোজনী নির্ণয় করার জন্য আমাদেরকে নিয়নের সাথে তুলনা করতে হবে। তাহলে সোডিয়ামের যোজনী হবে 11 বিয়োগ 10 সমান 1। একইভাবে ম্যাগনেসিয়াম পারমাণবিক সংখ্যা 12 হওয়ায় এর যোজনী হবে 2। অ্যালুমিনিয়ামের পারমাণবিক সংখ্যা 13 হওয়ায় এর যোজনী হবে 3। কারণ নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাস নিয়নের যোজনী হচ্ছে 10। তাহলে 13 বিয়োগ 10 সমান 3। অতএব অ্যালুমিনিয়ামের যোজনী 3। এবার সিলিকন। সিলিকন মৌলের পারমাণবিক সংখ্যা হচ্ছে 14। সুতরাং 18 থেকে 14 বাদ দিলেও হয় 4, আবার 14 থেকে 10 বিয়োগ দিলেও হয় 4। অর্থাৎ সিলিকন মৌলের যোজনী হলো 4। এবার ফসফরাস। তোমাদের মনে রাখতে হবে ফসফরাস এবং সালফার, এই দুটি মৌলের ক্ষেত্রে এর পারমাণবিক সংখ্যা 15, এর পারমাণবিক সংখ্যা হলো 16। তোমরা অবশ্যই মনে রাখবে, ফসফরাস ও সালফারের ডি অরবিটাল থাকার কারণে এদেরকে উভয় মৌলের সাথেই তুলনা করতে হবে।
অর্থাৎ আর্গনের সাথে এবং নিয়নের সাথে উভয় নিষ্ক্রিয় গ্যাসের সাথেই তুলনা করে এদের যোজনী নির্ণয় করতে হবে। তাহলে ফসফরাসের পারমাণবিক সংখ্যা 15 হওয়ার কারণে প্রথমে যদি আমরা আর্গনের সাথে তুলনা করি তাহলে 18 বিয়োগ 15 সমান 3, অর্থাৎ ফসফরাস মৌলের একটি যোজনী হলো 3। আবার যদি নিয়নের সাথে তুলনা করি তাহলে আরেকটি যোজনী হলো 5, কেননা 15 বিয়োগ 10 সমান 5। সুতরাং আমরা পেলাম ফসফরাস মৌলের দুটি যোজনী, একটি হচ্ছে 3, অপরটি হচ্ছে 5। এবার সালফার, ঠিক একইভাবে আমরা সালফার মৌলের দুটি যোজনী এখান থেকে নির্ণয় করতে পারি। আসলে সালফারের যোজনী মোট 3টি, 2, 4 এবং 6। বাকি একটি যোজনী আমরা ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে সহজেই নির্ণয় করব। তোমরা লক্ষ্য করো সালফারের পারমাণবিক সংখ্যা 16, তার নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাস আর্গনের পারমাণবিক সংখ্যা 18। তাহলে 18 থেকে 16 বিয়োগ দিলে সংখ্যাটি দাঁড়ায় 2, অর্থাৎ সালফারের একটি যোজনী 2। আবার সালফার মৌলের সাথে অপর নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাস নিয়নের তুলনা করলে আমরা সংখ্যাটি পাই 6, কারণ নিয়নের পারমাণবিক সংখ্যা 10 আর সালফারের পারমাণবিক সংখ্যা 16, সুতরাং 16 বিয়োগ 10 সমান 6। সুতরাং সালফারের দুটি যোজনী পাওয়া গেল, একটি 2, অন্যটি 6। তোমাদের মনে রাখতে হবে সালফারের আরেকটি যোজনী, সেটি হচ্ছে 4, যা আমরা ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে নির্ণয় করব। এবার ক্লোরিন। ক্লোরিন মৌলের পারমাণবিক সংখ্যা 17। এর নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাস আর্গনের সাথে তুলনা করতে হবে, তাহলে আমরা ক্লোরিন মৌলের যোজনী পাব। যেহেতু এর নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাস হচ্ছে আর্গন এবং এর পারমাণবিক সংখ্যা 18, সুতরাং ক্লোরিনের যোজনী হবে 18 বিয়োগ 17 সমান 1। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের মনে রাখতে হবে ক্লোরিনের আসলে 4টি যোজনী রয়েছে। সেগুলো হলো 1, 3, 5 এবং 7। এগুলো ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে নির্ণয় করা যায়। এবার আর্গন। আর্গন মৌলের পারমাণবিক সংখ্যা হচ্ছে 18। আর্গনের সাথে আর্গনের তুলনা করলে বিয়োগফল 0 হয়, অর্থাৎ আর্গন মৌল অপর একটি নিষ্ক্রিয় গ্যাস এবং নিষ্ক্রিয় গ্যাসের তালিকায় এটি তৃতীয় নিষ্ক্রিয় গ্যাস। এজন্য আর্গন মৌলের যোজনী এক্ষেত্রে 0 হয়েছে। এবার পটাশিয়াম। পটাশিয়াম মৌলের পারমাণবিক সংখ্যা হচ্ছে 19। এই পটাশিয়াম মৌলের সাথে আর্গনের তুলনা করলে এর যোজনী হয় 1। একইভাবে ক্যালসিয়াম মৌলের পারমাণবিক সংখ্যা 20। তাহলে এর সাথে যদি আর্গনকে তুলনা করা হয় তাহলে ক্যালসিয়ামের যোজনী দাঁড়ায় 2। একইভাবে স্ক্যান্ডিয়ামের সাথে আমরা যদি আর্গনকে তুলনা করি তাহলে যোজনী হয় 3। আবার টাইটেনিয়ামের সাথে যদি আর্গনকে তুলনা করি, টাইটেনিয়ামের পারমাণবিক সংখ্যা 22, তাহলে আর্গনের পারমাণবিক সংখ্যা এক্ষেত্রে 18, বিয়োগফল দাঁড়ায় 4, অর্থাৎ টাইটেনিয়ামের একটি যোজনী 4। তোমাদের মনে রাখতে হবে টাইটেনিয়ামের আরো একটি যোজনী আছে, সেটি হলো 3। সুতরাং আমরা বলতে পারি টাইটেনিয়ামের একটি যোজনী 3, অপর একটি যোজনী হচ্ছে 4। এবার ভ্যানাডিয়াম। ভ্যানাডিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 23। তাহলে আর্গনের সাথে তুলনা করলে একটি যোজনী পাওয়া যায় 5, কেননা 23 বিয়োগ 18 সমান 5। আরো কয়েকটি যোজনী রয়েছে, এগুলো হলো 2, 3, 4, 2, 3 এবং 4। তাহলে আমরা দেখলাম ভ্যানাডিয়ামের 4টি যোজনী রয়েছে, 2, 3, 4 এবং 5। একইভাবে ক্রোমিয়ামের পারমাণবিক সংখ্যা 24। 18 থেকে 24 বিয়োগ দিলে একটি যোজনী পাওয়া যায় 6। আরো যে দুটি যোজনী আমরা ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে নির্ণয় করতে পারি সেগুলো হলো 2 এবং 3। প্রিয় শিক্ষার্থীরা, এভাবেই অন্যান্য মৌলের যোজনীগুলো আমরা সহজেই ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে নির্ণয় করতে পারি।
কেননা অন্যান্য মৌলের ডি অরবিটালে আংশিক পূর্ণ ইলেকট্রন রয়েছে এবং এস অরবিটালে দুটি কারো একটি এভাবে ইলেকট্রন থাকার কারণে আমাদের ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে এই মৌলগুলোর যোজনী নির্ণয় করা অনেক সহজ হয়। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা শিখলাম কিভাবে পারমাণবিক সংখ্যা ব্যবহার করে অতি সহজেই যোজনী নির্ণয় করা যায় এবং যোজনী মুখস্থ করার কোনো প্রয়োজন হয় না। এবার আমরা শিখব কিভাবে ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে যোজনী নির্ণয় করা যায়। প্রথমেই আমরা দেখব হাইড্রোজেন মৌলের ইলেকট্রন বিন্যাসের সাহায্যে এর যোজনী নির্ণয়। তোমরা জানো হাইড্রোজেন মৌলের পারমাণবিক সংখ্যা 1। তাহলে মৌলটির ইলেকট্রন বিন্যাস হলো 1s1। তোমাদের মনে রাখতে হবে যখনই তোমরা দেখবে যে শেষ স্তরে বিজোড় ইলেকট্রন রয়েছে আর যে মৌলের যে কয়টি বিজোড় ইলেকট্রন থাকবে সেগুলোই হচ্ছে ওই মৌলের যোজনী। তাহলে লক্ষ্য করো হাইড্রোজেনের একটি ইলেকট্রন আর তার ইলেকট্রন বিন্যাস হলো 1s1, অর্থাৎ এস অরবিটালে বিজোড় ইলেকট্রনের সংখ্যা 1টি। অতএব আমরা বলতে পারি হাইড্রোজেন মৌলের যোজনী হচ্ছে 1। এরপর হিলিয়াম। হিলিয়াম মৌলের পারমাণবিক সংখ্যা 2। এর ইলেকট্রন বিন্যাস করলে পাওয়া যায় 1s2, অর্থাৎ প্রথম শক্তি স্তরে একটি অরবিটাল রয়েছে আর এই অরবিটালের নাম এস অরবিটাল। এই শক্তি স্তরে আর কোনো অরবিটাল না থাকার কারণে এই হিলিয়ামের ইলেকট্রনগুলো উত্তেজিত অবস্থায় কোনো অরবিটালে গমন করতে পারে না, তাই হিলিয়ামের কোনো বিজোড় ইলেকট্রন সৃষ্টি হতে পারে না। এ কারণে হিলিয়াম মৌলের কোনো বিজোড় ইলেকট্রন না থাকায় এর যোজনী হয় 0। এবার লিথিয়াম। লিথিয়ামের পারমাণবিক সংখ্যা 3। এর ইলেকট্রন বিন্যাস হলো 1s2 2s1। তোমরা লক্ষ্য করো প্রথম শক্তি স্তরে দুটি ইলেকট্রন রয়েছে আর দ্বিতীয় শক্তি স্তরে একটি ইলেকট্রন রয়েছে আর এই ইলেকট্রনটি হলো বিজোড় ইলেকট্রন। যেহেতু লিথিয়ামের একটি বিজোড় ইলেকট্রন রয়েছে তাই লিথিয়াম মৌলের যোজনী 1, অর্থাৎ আমরা লিখব লিথিয়াম মৌলের যোজনী 1। এবার বেরিলিয়াম। বেরিলিয়াম মৌলের পারমাণবিক সংখ্যা 4। ইলেকট্রন বিন্যাস করলে হয় 1s2 2s2। তোমরা লক্ষ্য করো এক্ষেত্রে মনে হচ্ছে বেরিলিয়ামের কোনো বিজোড় ইলেকট্রন নেই, কিন্তু তোমাদের মনে রাখতে হবে দ্বিতীয় শক্তি স্তরে অরবিটাল 2টি। একটি হচ্ছে এস অরবিটাল এবং অপরটি হচ্ছে পি অরবিটাল। তাহলে বেরিলিয়ামের 2টি অরবিটাল রয়েছে, একটি হচ্ছে 2s অরবিটাল এবং অপরটি হচ্ছে 2p অরবিটাল। এই শেষ স্তরের 2টি অরবিটালের মধ্যে 2p অরবিটালকে আবার 3 ভাগে বিভক্ত করতে হয়, অর্থাৎ 2p অরবিটালের 3টি উপ অরবিটাল বা সাব অরবিটাল রয়েছে। এই 3টি সাব অরবিটালকে বলে px, 2py এবং 2pz। তোমরা মনে রাখবে যে কোনো শক্তি স্তরেরই p অরবিটালের 3টি সাব অরবিটাল রয়েছে আর সেগুলোর নাম হচ্ছে px, py এবং pz। যদি তা তৃতীয় শক্তি স্তরের হয় তাহলে হবে 3px, 3py, 3pz। চতুর্থ শক্তি স্তরের p অরবিটাল হলে তা হবে 4px, 4py এবং 4pz। অর্থাৎ যে শক্তি স্তরেরই p অরবিটাল হোক না কেন প্রত্যেক p অরবিটালকে 3 ভাগে ভাগ করা যায়। আর অরবিটাল ছোট হোক কিংবা বড় হোক না কেন প্রতিটি অরবিটাল সর্বোচ্চ 2টি করে ইলেকট্রন ধারণ করতে পারে। তার কমও ধারণ করতে পারে কিন্তু বেশি নয়। এক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় বেরিলিয়ামের 2s অরবিটালে 2টি ইলেকট্রন রয়েছে, কিন্তু 2px অরবিটালে কোনো ইলেকট্রন নেই, 2py অরবিটালেও কোনো ইলেকট্রন নেই এবং 2pz অরবিটালেও কোনো ইলেকট্রন নেই।
কিন্তু যখন বেরিলিয়াম বিক্রিয়ায় অংশগ্রহণ করে তখন তা উত্তেজিত হয়। আর এই উত্তেজিত অবস্থাকে এভাবে স্টার চিহ্ন বা তারকা চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়। এই অবস্থায় বেরিলিয়ামের সর্বশেষ শক্তি স্তরের এস অরবিটাল থেকে একটি ইলেকট্রন লাফিয়ে px অরবিটালে চলে যায়। তখন এস অরবিটালে একটি ইলেকট্রন অবশিষ্ট থাকে এবং 2px এ একটি ইলেকট্রন চলে যায়, কিন্তু 2py এবং 2pz অরবিটাল ফাঁকা অবস্থায় থাকে। এবার লক্ষ্য করো, বিক্রিয়ার সময় বেরিলিয়ামের মোট বিজোড় ইলেকট্রন সংখ্যা হচ্ছে 2টি। এ কারণে বেরিলিয়াম মৌলের যোজনী হয় 2। তাহলে স্বাভাবিক অবস্থায় বেরিলিয়ামের যোজনী 0 মনে হলেও আসলে বিক্রিয়ার সময় উত্তেজিত অবস্থায় বেরিলিয়ামের দুটি বিজোড় ইলেকট্রনের সৃষ্টি হওয়ার কারণে বেরিলিয়াম মৌলের যোজনী হলো 2। এবার বোরন। বোরন মৌলের পারমাণবিক সংখ্যা হচ্ছে 5। তাহলে স্বাভাবিক অবস্থায় ইলেকট্রন বিন্যাস হলো 1s2 2s2 2px 2py 2pz। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা লক্ষ্য করো, মোট 5টি ইলেকট্রনের মধ্যে আমরা ইতিমধ্যে 4টি ইলেকট্রন দিয়েছি, আরও একটি ইলেকট্রন বাকি রয়েছে। 2px অরবিটালে একটি ইলেকট্রন থাকবে আর 2py অরবিটাল 0 এবং 2pz অরবিটাল 0। যখন রাসায়নিক বিক্রিয়া সংঘটিত হয় তখন উত্তেজিত অবস্থায় তার সর্বশেষ 2s অরবিটাল থেকে একটি ইলেকট্রন ত্যাগ করে, অর্থাৎ 1s2 2s1 2px1 2py1 এবং 2pz 0 হয়। এক্ষেত্রে 2s অরবিটাল থেকে একটি ইলেকট্রন লাফিয়ে 2py অরবিটালে গমন করেছে, ফলে উত্তেজিত অবস্থায় বোরনের মোট বিজোড় ইলেকট্রন সংখ্যা হলো 3টি। বিজোড় ইলেকট্রনকে যেহেতু যোজনী বলা হয়, তাই বোরন মৌলের যোজনী হচ্ছে 3। এবার কার্বন। কার্বন মৌলের পারমাণবিক সংখ্যা হচ্ছে 6। ইলেকট্রন বিন্যাস করলে হয় 1s2 2s2 2p2। আমরা জানি কার্বনের এই ইলেকট্রন বিন্যাসকে আরেকভাবে লিখলে তা হয় 1s2 2s2 2px 2py 2pz। অর্থাৎ এই p অরবিটালকে আমরা ভেঙে 3টি সাব অরবিটাল হিসেবে লিখেছি, যেগুলোর নাম হচ্ছে px py pz। আর এই p অরবিটালে মোট ইলেকট্রন ছিল 2টি, তাহলে px1 এবং py1 হবে। তার মানে 2pz এবার 0। স্বাভাবিক অবস্থায় কার্বন মৌলের দ্বিতীয় শক্তি স্তরে মোট ইলেকট্রন রয়েছে 4টি, তার মধ্যে বিজোড় ইলেকট্রন রয়েছে 2টি, অর্থাৎ এই ক্ষেত্রে কার্বন মৌলের যোজনী হলো 2, কারণ আমরা জানি যে কোনো মৌলের বিজোড় ইলেকট্রনই হলো ওই মৌলের যোজনী। এবার কার্বন মৌলকে উত্তেজিত করলে কার্বন মৌলের ইলেকট্রন বিন্যাস এরকম হয় 1s2 2s1 2px1 2py1 2pz1। এক্ষেত্রে 2s2 অরবিটালের একটি ইলেকট্রন লাফিয়ে ফাঁকা অরবিটাল 2pz এ চলে গেছে। এ অবস্থায় এস অরবিটালে আর ইলেকট্রন রয়েছে 1টি এবং মোট বিজোড় ইলেকট্রনের সংখ্যা হলো 4টি। তাহলে এই অবস্থায় কার্বনের যোজনী হলো 4। সুতরাং প্রাথমিক অবস্থায় কার্বনের যোজনী 2 এবং পরবর্তী অবস্থায় কার্বনের যোজনী হলো 4। আমরা দেখলাম কার্বনের মোট 2টি যোজনী রয়েছে, একটি হচ্ছে 2 এবং অপরটি হলো 4। এবার নাইট্রোজেন। নাইট্রোজেনের
পারমাণবিক সংখ্যা 7। ইলেকট্রন বিন্যাস করলে দাঁড়ায় 1s2, 2s2, 2px, 2py, 2pz। তাহলে এখানে পি অরবিটালে মোট ইলেকট্রন রয়েছে 3টি। আমরা একবারেই ভেঙে লিখলাম যাতে তোমরা বুঝতে পারো। অর্থাৎ এখানে যদি আমরা পি অরবিটালকে একটি লিখতাম অর্থাৎ 2p লিখতাম, তাহলে এখানে লিখতাম 2p3। যেহেতু পি অরবিটালে মোট 3টি ইলেকট্রন রয়েছে, তাই পি অরবিটালের 3টি সাব অরবিটালে প্রত্যেকেই একটি করে ইলেকট্রন রাখে। তোমরা লক্ষ্য করো, এই অবস্থায় নাইট্রোজেনের সর্বশেষ শক্তি স্তরে মোট বিজোড় ইলেকট্রনের সংখ্যা হচ্ছে 3টি। অতএব নাইট্রোজেন মৌলের যোজনী হলো 3। এবার নাইট্রোজেন মৌলকে যদি তুমি উত্তপ্ত করো, তাহলে এই নাইট্রোজেন মৌলের 2s অরবিটালের দুটি ইলেকট্রনের একটি ইলেকট্রন কোনো ফাঁকা অরবিটালে যেতে পারবে না, কেননা এইখানে কোনো ফাঁকা অরবিটাল নেই। এ কারণে নাইট্রোজেন মৌলের যোজনী 3, অর্থাৎ নাইট্রোজেন মৌলের যোজনী 5 হতে পারে না। অক্সিজেন মৌলের পারমাণবিক সংখ্যা 8। এর ইলেকট্রন বিন্যাস করলে আমরা দেখি 1s2, 2s2, 2px1, 2py1, 2pz1। অক্সিজেন মৌলের পারমাণবিক সংখ্যা 8। আমরা এ পর্যন্ত 7টি ইলেকট্রন দিয়েছি। তাহলে পি অরবিটালে মোট 4টি ইলেকট্রনের মধ্যে আমরা 3টি ইলেকট্রন দিয়েছি, আরও বাকি রইল একটি ইলেকট্রন। সেই ইলেকট্রনটি আবার px অরবিটালে আসবে, অর্থাৎ প্রথমে একটি করে ইলেকট্রন প্রবেশ করে, তারপরে আরও ইলেকট্রন থাকলে সেগুলো আবার একটি করে প্রবেশ করে। এবং আমরা এটি জানি যে একটি অরবিটাল সর্বোচ্চ 2টি ইলেকট্রন ধারণ করতে পারে, তাই px অরবিটালের ওপর 2টি ইলেকট্রন রাখা হয়েছে। এই অবস্থায় তোমরা লক্ষ্য করো 2py এবং 2pz এ একটি করে বিজোড় ইলেকট্রন রয়েছে। এ কারণে অক্সিজেন মৌলের যোজনী 2 হয়। ঠিক নাইট্রোজেনের মতোই এই 2s অরবিটাল এবং 2px অরবিটালের ইলেকট্রন দ্বয় লাফিয়ে কোনো ফাঁকা অরবিটালে যাওয়ার সুযোগ নাই বিধায় অক্সিজেনের যোজনী স্থির এবং তা 2। এবার আমরা নির্ণয় করব ফ্লোরিন মৌলের যোজনী। ফ্লোরিন মৌলের পারমাণবিক সংখ্যা হচ্ছে 9। এই মৌলটির ইলেকট্রন বিন্যাস করলে অনুরূপভাবে আমরা দেখতে পাবো শেষ স্তরের 2s2, 2px, 2py এবং 2pz অরবিটালগুলোর 2px এ অরবিটালে 2টি ইলেকট্রন, 2py অরবিটালে 2টি ইলেকট্রন এবং 2pz অরবিটালে একটি ইলেকট্রন রয়েছে। আমি শুধুমাত্র এক্ষেত্রে শেষ শক্তি স্তরটি লিখেছি, অর্থাৎ প্রথম শক্তি স্তরে ইলেকট্রন থাকে 2টি, শেষের শক্তি স্তরে ইলেকট্রন থাকে 7টি। এই শেষ শক্তি স্তরে s অরবিটালে 2টি, p অরবিটালে 5টি। আমরা 2, 2, 1 লিখেছি। তোমরা লক্ষ্য করো, এক্ষেত্রে 2pz অরবিটালে একটি মাত্র ইলেকট্রন রয়েছে এবং এটি বিজোড় ইলেকট্রন। এ কারণে ফ্লোরিন মৌলের যোজনী হবে 1। প্রিয় শিক্ষার্থীরা, নিয়নের ইলেকট্রন বিন্যাস করলে তোমরা দেখবে নিয়নের সর্বশেষ শক্তি স্তরে কোনো বিজোড় ইলেকট্রন নেই। এ কারণে নিয়ন মৌলের যোজনী 0 হয়। আমি লিখলাম নিয়ন, যার পারমাণবিক সংখ্যা 10। এর ইলেকট্রন বিন্যাস 1s2, 2s2, 2px2, 2py2 এবং 2pz2। এখানে px, py এবং pz এর কোনো বিজোড় ইলেকট্রন নেই। এ কারণেই নিয়নে যোজনী 0 হয়ে থাকে। প্রিয় শিক্ষার্থীরা, পরবর্তী লেকচারে সোডিয়াম মৌল থেকে জিঙ্ক মৌল পর্যন্ত এই মৌলগুলোর ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে এদের যোজনী নির্ণয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। তোমরা সবাই ভালো থাকবে এই প্রত্যাশায় শেষ করছি।